মুষলধার বৃষ্টিতে নগর জুড়ে জলজট ও যানজটে দুর্ভোগ। আগামী বছর থেকে থাকবে না এমন জলজট, বললেন স্থানীয় সরকার মন্ত্রী। বৃষ্টিতে টানা চতুর্থ দিনের মতো তলিয়ে দেশের বড় ভোগ্যপণ্যের বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ। ফেনীর বন্যা পরিস্থিতির অবনতি। নির্বাচন কমিশনের জন্য আস্থা ফেরানোই বড় চ্যালেঞ্জ, মত বিশ্লেষকদের। সংলাপের বিচক্ষণতা এবং দৃঢ়তার পরিচয় দেওয়ার পরামর্শ। সরকারিভাবে হজে যাওয়ার ক্ষেত্রে নানা অব্যবস্থাপনার অভিযোগ, অস্বীকার ক্যাম্প পরিচালকের। এবং হবিগঞ্জের বাহুবলে 4 শিশু হত্যার দায়ে 3 জনের ফাঁসি, প্রধান আসামি খালাস। নারায়ণগঞ্জের 7 খুন মামলার রায় 13 আগস্ট। প্রবাসের সময়ের সঙ্গে রয়েছি আমি তরিকুল ইসলাম সৌরভ। একদিকে মুষলধারে বৃষ্টি, অন্যদিকে রাস্তায় বেহাল দশায় ভয়াবহ জলাবদ্ধতা। প্রাকৃতিক এই দুর্ভোগে রাস্তায় অসহনীয় যানজট। গন্তব্যের পথে রওনা দিয়েই রাস্তাটি কেটে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা। যারা যানবাহন থেকে পায়ে হেঁটে রওনা হন তারাও পড়েন বিপদে, কারণ হেঁটে যাওয়াও ছিল দুঃসাধ্য। গত কয়েকদিনের খারাপ আবহাওয়ার কারণে এই দুর্ভোগে রাজধানীবাসীর নিত্যসঙ্গী। পানিতে যেন ভাসছে রাজধানী। গত কয়েকদিনের টানা বৃষ্টি যতই দীর্ঘ হচ্ছে, পাল্লা দিয়ে বাড়ছে মানুষের দুর্ভোগ। বৃষ্টিবিলাস দূরে থাক, রাজধানীবাসীর কাছে এখন আতঙ্কের নাম ঘর থেকে বের হওয়া। দুর্ভোগ মানে ভাষায় প্রকাশ করা যাবে না, এরকম দুর্ভোগ হয়েছে। ঘন্টার পর ঘন্টা রাস্তা থেকে থাকতে হচ্ছে। বাসা থেকে 3 ঘন্টা আগে বের হই। সকাল 9টার সময় আসার কথা, 12টায় আসছি। গাড়ি পাই না, রাস্তা দিয়ে হাইটে আসছি, গাতার মধ্যে পড়ে যেতেছি। মুষলধারে বৃষ্টিতে সড়কের কালো পিচের জায়গা দখল করেছে ঘোলা পানি। তার বুক চিরে এগোতে হচ্ছে জীবিকার তাগিদে। সে সঙ্গে রাজধানীর প্রধান সড়কগুলোতে তীব্র যানজটে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হচ্ছে যাত্রীদের। পানি নিষ্কাশন না হওয়ার ফলেই আপনার এই জলাবদ্ধতা হচ্ছে। যতক্ষণ পর্যন্ত জলাবদ্ধতা নিষ্কাশন না হবে ততক্ষণ পর্যন্ত ঢাকা টাউনের এই চিত্র থাকবে। বিড়ম্বনায় পড়েছেন শিক্ষার্থী, কর্মজীবী সহ সাধারণ মানুষ। এর উপর সিএনজি কিংবা রিকশার অতিরিক্ত ভাড়া আদায়ে দুর্ভোগ বেড়েছে বহুগুণে। আর অজানা খানাখন্দের কারণে ঘটছে দুর্ঘটনা। এত ভাঙ্গা যে গাড়ি চলে না নৌকাতে আসি কিছুই বোঝা যায় না। সামনে গর্ত আছে, গর্ত তারা আসতে গেলে বাস আসতে গেলে পানি লেগে গাড়িটা বন্ধ হয়ে গেছে। আর রাস্তা যদি ভালো হতো তাও একটা কথা ছিল, কিন্তু রিক্সায় গেলেও এখন কোন জায়গায় দিয়ে পড়ি, আসলে ভয়ে রিক্সাও মানে যেতে পারছি না। অনেক দিন পর্যন্ত এই প্রবলেমটা আমরা সাফার করতেছি, বাট এটার কোনো সলিউশন হচ্ছে না। যখনই বর্ষা আসে তখনই বলে সলিউশন হবে, আগামী বর্ষা হচ্ছে, যখনই বর্ষা আসে আগামী বর্ষা হচ্ছে, এটা কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। টানা বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে সচিবালয়েও। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে পানি নিষ্কাশন করলে এই ভোগান্তি কিছুটা নিয়ন্ত্রণে আসে। জলাবদ্ধতা আর রাস্তা সংস্কারে সিটি কর্পোরেশনকে আরও যত্নবান হয়ে এই দুর্ভোগ সহনীয় পর্যায়ে আনার আহ্বান বিপাকে পড়া সাধারণের। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। আগামী বছর রাজধানীতে জলাবদ্ধতা থাকবে না জানিয়ে স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, 46টি খালের মধ্যে 18টি সংস্কার করা হবে। বুধবার বিকেলে সচিবালয়ে জেলা প্রশাসক সম্মেলন থেকে বেরিয়ে জলাবদ্ধতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। ঢাকার যে 46টা খাল আছে এর মধ্যে 18টা আমাদের উন্নয়ন করতে হবে, অবশ্যই করতে হবে। আমি ওয়াসারের নির্দেশনা দিছি যে কোনো রকমে হেভি বৃষ্টি হলেও 3 ঘন্টার মধ্যে পানি যাতে নিষ্কাশন হয় সেই ব্যবস্থা আমরা করছি। এখন তো এই 7 দিন ধরে যে বৃষ্টি হচ্ছে এটা কিন্তু একটা অস্বাভাবিক পরিস্থিতি। কোন জায়গাতে আমরা আটকা পড়ছি সেই জায়গায় আমরা তড়িৎ ব্যবস্থা নিব এবং আমি প্রমিস করতেছি সামনে বছর কিন্তু আপনারা এইসব পরিস্থিতি আর দেখতে পারবেন না। আমরা এই নিষ্কাশনের ব্যবস্থা এই কিছুদিনের মধ্যে শুরু করে ফেলব। ঢাকার 2 সিটি কর্পোরেশনের নগরপিতা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে ভরাট হয়ে যাওয়া খাল এবং অপরিকল্পিত নানা উন্নয়ন কর্মকাণ্ডের কারণে শহরে পানি সরে যেতে না পারায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। শহরের ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে দীর্ঘ সময়ের ব্যাপার বলেও মন্তব্য করেন তারা। বুধবার দুপুরে রাজধানীর জলাবদ্ধতার অবস্থা দেখতে সরজমিনে হাজির হন ঢাকা দক্ষিণের মেয়র সাইদ খোকন। তিনি ধানমন্ডি সহ আশেপাশের কয়েকটি এলাকা ঘুরে দেখেন। এদিকে বিকেলে মিরপুর, বনানী ও কারণবাজার এলাকায় ভোগান্তি পরিদর্শনে যান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। একই কথা যে পানি যেতে পারছে না, পানিকে তো কোথাও না কোথাও যেতে হবে। তো আমরাও অনেক চিন্তিত শহরকে নিয়ে। মেয়রের হাতে কিন্তু কোনো
মানে এমন কোনো ধন্বন্তরী উপায় নেই যে এখনই পানি সব মানে খাল কেটে ফেলবে, অনেক ফর্মালিটিজের ব্যাপার। বর্ষাজনিত পানি নিষ্কাশনের মূল দায়িত্ব ঢাকা ওয়াসার। ওয়াসাকে সিটি কর্পোরেশনের অধীনস্থ করা উচিত। এন্টায়ার ওয়াসা ডিপার্টমেন্ট সংস্থাটাকে সিটি কর্পোরেশনের সাথে একীভূত করে দিলে আমার মনে হয় এটা কাজটা আরো ভালোভাবে করা সম্ভব হবে। চতুর্থ দিনের মতো প্রায় 4 ঘন্টা জোয়ারের পানিতে তলিয়েছিল দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ, আসাদগঞ্জ, কোরবানীগঞ্জ। ব্যবসায়ীরা জানান, বুধবার দুপুরের দিকে বৃষ্টি না থাকলেও জোয়ারের পানিতে হঠাৎ করে তলিয়ে যায় প্রায় 7 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে থাকা এ ব্যবসায়িক প্রাণকেন্দ্র। পুরো বাজার এলাকা হাঁটু সমান পানিতে তলিয়ে যায়। বন্ধ হয়ে যায় সব ধরনের বেচাকেনা এবং ব্যবসায়িক লেনদেন। এর আগে গত 3 দিন প্রবল বর্ষণ এবং জোয়ারের পানি প্রবেশ করায় ব্যবসায়িক লেনদেন বন্ধ ছিল। 4 দিনে ক্ষতির পরিমাণ 500 কোটি টাকা ছাড়িয়ে গেছে বলে দাবি ব্যবসায়ীদের। বাজারটিতে কয়েকশো ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি 3000-এর বেশি ভোগ্যপণ্যের গুদাম রয়েছে। ফেনী নদীর জোয়ারের পানিতে সোনাগাজী উপজেলার 10টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে ভেসে গেছে পুকুরের মাছ ও ফসলি জমি, তলিয়ে গেছে বসতঘর। জোয়ারের পানি থেকে রক্ষায় ফেনী নদীর তীরে আউটার বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছে এলাকাবাসী। জুলাস তালুকদারের ক্যামেরায় আতিয়া সজলের রিপোর্ট। ফেনী নদীর পানি জোয়ারে অতিমাত্রায় বৃদ্ধি পাওয়ায় গত 2 দিন ধরে বেড়িবাঁধের বাইরের বিশাল চরাঞ্চলে ঢুকে পড়ে। জোয়ারের মাত্রা বৃদ্ধি পেয়ে আস্থা বেড়িবাঁধের ভিতরে প্রবেশ করতে থাকে। এতে করে বাঁধের বাইরের চরদরবেশ, চরচান্দিয়া ও সোনাগাজী ইউনিয়নের 10টিরও বেশি গ্রাম প্লাবিত হয়। ফলে সীমাহীন দুর্ভোগে পড়তে হয় সে সকল গ্রামের লক্ষাধিক মানুষকে। খেতে খামারের ফসল আদি সব নষ্ট হইয়া যাইতেছে। পুকুরের মাছ, ফালা, গাছ, গরু গোটা নিয়ে অনেক কষ্ট করতেছি আমরা। জোয়ার উঠে মানুষ আপনার রাস্তার উপরে যায় থাকে, সাইক্লিং সেন্টারের ভিতরে থাকে, এইভাবে কতকাল কাটাইবো? অনেক ঘর বাড়ি এগুলা পানি উঠে গেছে, এখন থাকা খাবার অনেক অসুবিধা হয়ে গেছে। তাদের দাবি নতুন করে আউটারে বেড়িবাঁধ নির্মাণ করে এই দুর্ভোগ থেকে তাদের একটি স্থায়ী সমাধান করা হোক। দরিদ্র মানুষগুলোর অনেক ক্ষয়ক্ষতি হয়। আমরা কর্তৃপক্ষের প্রতি দৃষ্টি আকর্ষণ করব যাতে করে ওনারা একটি আউটার বেড়িবাঁধ নির্মাণ করে এখানে স্থায়ী একটা সমস্যার সমাধান করে দেন। ফেনী জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন তাদের কাছে ত্রাণের যথেষ্ট মজুদ রয়েছে। সার্বক্ষণিক মনিটরিংয়ে আছি। জনগণের যে ধরনের সহযোগিতার প্রয়োজন হয় প্রশাসন সবসময় প্রস্তুত আছে সব ধরনের সহযোগিতা করার জন্য। ফেনীর সমুদ্র উপকূলীয় উপজেলা সোনাগাজীতে 60-এর দশকে দেওয়া বেড়িবাঁধের বাইরে 4টি ইউনিয়নে জেগে ওঠে হাজার হাজার হেক্টর ফসলি জমি। সেখানে বসবাস গড়ে ওঠে লক্ষাধিক লোকের। এ সকল বসবাসকারীদের দাবি আউটারে বেড়িবাঁধ নির্মাণ করে তাদের এ সকল সমস্যার স্থায়ী সমাধান করা হোক। সোনাগাজীর চরচান্দিয়া থেকে আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী। প্রবাসের সময় আরও থাকছে। লন্ডনে এবার এসিড হামলার শিকার 2 বাংলাদেশি তরুণ, জড়িতদের খুঁজছে পুলিশ। ভিগো কেবল কেসিং, ঘরকে একই সাথে দিন বিউটিফুল লুকস এন্ড টোটাল সেফটি। হবিগঞ্জের বাহুবলে 4 শিশু হত্যা মামলার 8 আসামির মধ্যে 3 জনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। আরও অন্য 2 জনকে 7 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। প্রধান আসামি সহ বেকসুর খালাস দেওয়া হয়েছে 3 জনকে। বুধবার সকালে সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মকবুল আহসান এই রায় দেন। মামলার প্রধান আসামি খালাস পাওয়ায় অসন্তোষ প্রকাশ করেছে স্বজন ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। আর ন্যায় বিচার না পাওয়ার অভিযোগ আসামি পক্ষের। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বুধবার সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে হবিগঞ্জের বাহুবলে 4 শিশু হত্যা মামলার চার্জশিটভুক্ত 5 আসামিকে আদালতে হাজির করা হয়। পরে তাদের উপস্থিতিতে বিচারক রায় পড়ে শোনান। অভিযোগ প্রমাণিত হওয়ায় রুবেল, আরজুমিয়া ও পলাতক আসামি উস্তারের ফাঁসির আদেশ দেওয়া হয়। এছাড়া অন্য আরও 2 আসামি জুয়েল ও শাহেদকে 7 বছর করে কারাদণ্ড এবং মামলার প্রধান আসামি আব্দুল আলী, পলাতক বাবুল ও বিল্লালকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। এদিকে প্রধান আসামিকে খালাস দেয়ায় রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন নিহতের স্বজন ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। 3 জনের ফাঁসি হয়েছে, 2 জনের 7 বছর কারাদণ্ড হয়েছে এবং 3 জনকে খালাস দেওয়া হয়েছে। রায়ে আমরা যথেষ্ট পরিমাণে সন্তুষ্ট লাভ করতে পারি নাই, কারণ এইখানে আমরা আশা করেছিলাম যে সকল আসামিদের মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে।
4 শিশু হত্যা মামলার প্রধান আসামি খালাস পাওয়ায় সমাজে বিরূপ প্রভাব পড়বে বলে মনে করছেন জেলা আইনজীবী পরিষদের সভাপতি। প্রিন্সিপাল একিউজ যে বাগাল সে 164 করেছে, তাকে ছেড়ে দেওয়া মোটেই যুক্তিযুক্ত হয়নি। যদিও 3 জনকে ফাঁসি দেওয়া হয়েছে, আমি মোটেই সন্তুষ্ট নই, কারণ প্রিন্সিপাল 1 নম্বর আসামি যে বাগাল, তাকে অন্ততপক্ষে মৃত্যুদণ্ড দেওয়া উচিত ছিল। যেহেতু 4টা শিশু সন্তান, এটা তো সমাজে মারাত্মক এফেক্ট পড়বে। অন্যদিকে রায়ে ন্যায় বিচার না পাওয়ায় উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবীরা। আমরা মর্মাহত, সংক্ষুব্ধ, আমরা মনে করি আমরা ন্যায় বিচার পাই নাই, ন্যায় বিচার বঞ্চিত হয়েছি। আমরা অবশ্যই উইদিন টাইম উচ্চ আদালতে এই রায়ের বিরুদ্ধে আমরা আপিল করব। 2016 সালের 12 ফেব্রুয়ারি হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামে 4 শিশু নিখোঁজ হয়। এর 4 দিন পর বাড়ির পাশের জমি থেকে মাটি চাপা অবস্থায় শিশুদের লাশ উদ্ধার করেন গ্রামবাসী। পরে 16 ফেব্রুয়ারি নিহত মনিরের বাবা আবদাল মিয়া বাদী হয়ে বাহুবল থানায় একটি হত্যা মামলা করেন। 4 এপ্রিল আব্দুল আলী, তার ছেলে রুবেল, জুয়েল সহ 9 আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় পুলিশ। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। নারায়ণগঞ্জের আলোচিত 7 খুন মামলার রায় দেওয়া হবে আগামী 13 আগস্ট। উভয় পক্ষের আপিল শুনানি শেষে বুধবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে রায়ের দিন ধার্য করেন। রাষ্ট্রপক্ষের প্রত্যাশা, উচ্চ আদালতেও 7 খুনের মূল পরিকল্পনাকারী নূর হোসেন, তারেক সাইদ সহ 26 আসামির মৃত্যুদণ্ড বহাল থাকবে। নারায়ণগঞ্জের আলোচিত 7 খুন মামলায় গত বছরের 16 জানুয়ারি প্রধান আসামি নূর হোসেন, র্যাবের তারেক সাইদ সহ 26 জনকে মৃত্যুদণ্ড দেন বিচারিক আদালত। যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয় আরও 9 আসামিকে। এই রায়ের বিরুদ্ধে গ্রেফতার আসামিরা হাইকোর্টে আপিল করেন। অন্যদিকে মৃত্যুদণ্ড অনুমোদন চেয়ে আপিল করে রাষ্ট্রপক্ষ। 2টি আবেদনেরই শুনানি শেষে আগামী 13 আগস্ট রায় ঘোষণার দিন ধার্য করেন আদালত। অ্যাটর্নি জেনারেল মাহবুব আলমের প্রত্যাশা, হাইকোর্টেও 26 আসামির মৃত্যুদণ্ড বহাল থাকবে। যে ধরনের খুন এরা করেছে এটা ক্ষমার অযোগ্য এবং এদের দৃষ্টান্তমূলক শাস্তি যেটা দিয়েছে নিম্ন আদালত, সেটাই বহাল থাকা উচিত। অন্যদিকে বিচারিক আদালতের রায় সঠিক হয়নি দাবি করে অনেক আসামির খালাস চান আসামি পক্ষের এক আইনজীবী। এই মামলাটায় কনফেশনাল স্টেটমেন্ট যেটা তাদের থেকে আদায় করা হয়েছে, এটা 13 দিন তাদেরকে একেবারে কনসিকিউটিভলি, বিশেষ করে আমার আসামিকে এই 13 দিন পুলিশ রিমান্ডে রেখে সেখান থেকে এনে একটা অসংলগ্ন এবং যেটা দেখা গেছে যে আইন অনুগভাবে হয়নি। 2014 সালের 27 এপ্রিল অপহরণের শিকার হন তৎকালীন কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকার সহ 7 জন। এর 3 দিন পর শীতলক্ষায় ভেসে ওঠে তাদের মরদেহ। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন প্রবাসের সময়, সঙ্গেই থাকুন। টেকসই উন্নয়নকে এগিয়ে নিতে জলবায়ু পরিবর্তন সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে বিদ্যমান সহযোগিতা আরও বাড়াতে আগ্রহী ফ্রান্স। বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে কথা জানান ফ্রান্সের রাষ্ট্রদূত সোফি আবার। তিনি ফ্রান্সের প্রধানমন্ত্রীর পাঠানো একটি চিঠি শেখ হাসিনার হাতে তুলে দেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইউসুনুল কবির সাংবাদিকদের জানান, রাষ্ট্রদূতের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্স সরকারের তরুণ এবং গতিশীল নেতৃত্বকে স্বাগত জানান। বাংলাদেশের জনগণের জন্য স্মার্ট আইডি কার্ড প্রজেক্টের সর্বশেষ হালনাগাদ তথ্য এবং অগ্রগতি বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন ফ্রান্সের রাষ্ট্রদূত। এছাড়া ফ্রান্সে বঙ্গবন্ধু স্যাটেলাইটের কাজ ভালোভাবে চলছে বলেও জানান তিনি। আগামী অক্টোবরে প্যারিসের ইউনেস্কোর একটি অনুষ্ঠানে ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পণ্যমূল্য স্বাভাবিক এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে জেলা প্রশাসকদের নির্দেশনা দিয়েছে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বুধবার সকালে জেলা প্রশাসকদের সঙ্গে দ্বিতীয় দিনের মতো বৈঠক করেন মন্ত্রীরা। জেলা প্রশাসকদের বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, দেশের বিভিন্ন জেলার 14টি অপ্রচলিত পণ্য রপ্তানিতে 20% সরকারি অর্থ সহায়তা দেওয়া হবে। এর আগে সকালে 8:45 থেকে প্রায় ঘণ্টাখানেক বৈঠক করেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। বৈঠক শেষে মন্ত্রী জানান, বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য স্থান নির্ধারণ সমীক্ষার কাজ এ মাসের মধ্যেই শেষ হবে। সকাল থেকে পর্যায়ক্রমে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী, বাণিজ্য মন্ত্রী, কৃষিমন্ত্রী, শিল্পমন্ত্রী, জনপ্রশাসন মন্ত্রী সহ 8 মন্ত্রণালয়ের মন্ত্রীদের সঙ্গে জেলা প্রশাসকদের বৈঠক হয়। এবারের 3 দিনের ডিসি সম্মেলনকে মোট 22টি অধিবেশন ও 18টি কার্য অধিবেশনে ভাগ করা হয়েছে।
বিমানবন্দরগুলো আধুনিকায়নের প্রস্তুতি তুলেছেন, আর বঙ্গবন্ধু বিমানবন্দর তো একটা সমীক্ষা অলরেডি হচ্ছে। আমরা আশা করি এই মাসের মধ্যেই স্থান নির্ধারণ এ ব্যাপারে সমীক্ষাটা শেষ হবে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সব সময় স্বাভাবিক রাখা, মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ করতে হবে। আমাদের যারা যে বাণিজ্য কেন্দ্র আছে জেলায় জেলায়, সেখানে গিয়ে যাতে নতুন লাইসেন্স করে, ট্রেড লাইসেন্স করে ব্যবসা বাণিজ্য করতে পারে, ব্যবসায়ীরা যাতে কোনো হয়রানির শিকার না হয়, তারা যাতে অধিকতর উৎস নিয়ে আমাদের রপ্তানি বৃদ্ধি করতে পারে, এইসব বিষয় নিয়ে আমরা মোটামুটি আলোচনা। কতবার কি আমরা অ্যাচিভ করলাম, আগামীতে কি প্রকল্প আমরা গ্রহণ করলাম, এটা একটা গভর্নমেন্টের এক্সারসাইজ একটা মাঠ পর্যায়ে যারা এখানে আসেন ডিসি সাহেব, তাদের কাছ থেকে আপনার মতামত নেওয়া আমাদের সুযোগ হয়। এই কারণে যে একটা সেতু তৈরি করা হয় গভর্নমেন্ট অ্যান্ড ফিল্ড লেভেলে যারা আপনার কর্মকর্তা রয়েছেন। মন্ত্রীদের পেছনে ছুটতে গিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের কাজের ক্ষতি হচ্ছে বলে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এখন থেকে তাদের নিজ নিজ দায়িত্ব পালনে মনোযোগী হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। বুধবার বিকেলে সচিবালয়ে জেলা প্রশাসক সম্মেলন থেকে বেরিয়ে সাংবাদিকদের এই মন্তব্য করেন তিনি। ওভারলোড আমাদের একটা হিউজ প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। অতিরিক্ত সাইজ, অ্যাঙ্গেল, হুক, বাম্পার অভিযান আমরা শুরু করেছি, কিন্তু এটা জেলা পর্যায়ে যদি বাস্তবায়ন না হয় তাহলে তো এটা সফলতার মুখ দেখবেন। প্রত্যেক ডিসি হচ্ছে বিআরটি এর জেলার চেয়ারম্যান, কাজে এখানে তিনি এই মোবাইল কোর্ট পরিচালনা করতে পারেন। ডিসিএসপি যদি মন্ত্রীর পেছনে এত ছোটাছুটি করে তাহলে ডিসিএসপি কাজ করবে কখন? আর কখনই বা তারা জনগণের কোনো কথা শুনবেন? আমি বলেছি বিষয়টি একটু বিবেচনা করুন যে ডিসিএসপি উপস্থিতি মাস্ট হবে কেন। প্রবাসের সময় আরও থাকছে, বিসিবি গঠনতন্ত্র সংশোধনে হস্তক্ষেপ করতে পারবে না ক্রীড়া পরিষদ, রায় আপিল বিভাগের। পুলিশের ডিআইজি পদমর্যাদার 7টি এবং পুলিশ সুপার পদমর্যাদার 13টি পদে রদবদল হয়েছে। বুধবার সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ইলিয়াস হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। এর মধ্যে রাজশাহী পুলিশ কমিশনার শফিকুল ইসলামকে বরিশাল রেঞ্জের ডিআইজি, বরিশাল রেঞ্জের ডিআইজি শেখ মারুফ হোসেনকে নৌ পুলিশের ডিআইজি, নৌ পুলিশের ডিআইজি মোহাম্মদ মনিরুজ্জামানকে পুলিশ অধিদপ্তরের ডিআইজি শৈবাল কান্তি চৌধুরীকে ডিআইজি এসপিএন এবং ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মাহবুবুর রহমান চলতি দায়িত্ব নিয়ে রাজশাহী পুলিশ কমিশনার, ডিএমপি যুগ্ম কমিশনার ওয়াইএম বেলালুর রহমানকে অতিরিক্ত পুলিশ কমিশনার, ডিএমপি এবং অতিরিক্ত ডিআইজি আবু হাসান মোহাম্মদ আরিফকে চলতি দায়িত্ব দিয়ে পুলিশ অধিদপ্তর বদলি করা হয়েছে। এছাড়া সিআইডি, এসপিবিএন, নওগাঁ, বরিশাল, হবিগঞ্জ এবং শিল্প পুলিশের 13 জনকে পুলিশ সুপারকে বদলির আদেশ দেওয়া হয়েছে। এবার প্রবাসের খবর। লন্ডনে একদিনে 5টি এসিড হামলার ঘটনায় 2 সপ্তাহ পার হতে হতেই লন্ডনে আবারও এসিড হামলার শিকার হলো 2 বাংলাদেশি। পূর্ব লন্ডনের বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের বেতনাল গ্রিন এলাকায় মঙ্গলবার বিকেলে হামলা চালানো হয়। এই ঘটনার পর জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই পুলিশ, ফায়ার সার্ভিস এবং প্যারামেডিক্যাল টিম ঘটনাস্থলে পৌঁছায়। পরে আহত 2 তরুণকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়, তবে তাদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, এসিডে 2 তরুণের মুখমণ্ডল মারাত্মকভাবে ঝলসে গেছে। এই ঘটনায় এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি, তবে জড়িতদের খোঁজে তল্লাশি শুরুর পাশাপাশি ঘটনার তদন্ত চলছে বলে জানান কর্তৃপক্ষ। লন্ডন ধারাবাহিকভাবে এসিড হামলার হওয়ায় শঙ্কার মধ্যে রয়েছে স্থানীয়দের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরা। সৌদি আরব থেকে 4 মাসের সাধারণ ক্ষমার সুযোগ নিয়ে বিভিন্ন দেশের 3 লাখের বেশি অবৈধ অভিবাসী দেশে ফিরেছে। এ সুযোগে বাংলাদেশে ফিরেছে 50,000 সৌদি প্রবাসী। 23 জুলাই সাধারণ ক্ষমার সুযোগ শেষ হয়ে যাওয়ায় দেশে ফিরতে পারেনি অনেকে। এ অবস্থায় বিপাকে পড়া অবৈধ অভিবাসীরা সরকার এবং দূতাবাসের সহায়তা চেয়েছে। সৌদি আরব থেকে আরিফুর রহমানের পাঠানো রিপোর্ট।
সৌদি আরব থেকে সাধারণ ক্ষমার সুযোগে গেল 4 মাসে বাংলাদেশে ফিরেছেন প্রায় 50,000 অবৈধ অভিবাসী। তবে এখনো অনেক অভিবাসী রয়েছেন যারা নিজেদের প্রয়োজনীয় কাগজপত্র ঠিক করতে পারেননি। তাদের বিষয়ে খোঁজ নিয়ে জানা গেছে কোম্পানি থেকে তাদের উপর মামলা বা অভিযোগ থাকার কারণেই মূলত সৌদি আরবের পাসপোর্ট অফিস থেকে তাদের বহির্গমন ছাড়পত্র দেওয়া হয়নি। এই পরিস্থিতিতে প্রয়োজনীয় কাগজপত্র ঠিক করতে না পারার পাশাপাশি নির্ধারিত সময়ের পর অবৈধভাবে থাকা অভিবাসীদের বিষয়ে কঠোর আইন প্রয়োগ করা হবে এমন ঘোষণার পর আতঙ্ক বিরাজ করছে তাদের মধ্যে। 4 মাসের সময় বেঁধে দিয়েছিল, এই সময়ের মধ্যে অনেকে যেতে পারে নাই। বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ দূতাবাসের প্রতি আকুল আবেদন যেন এই সময়টা আরো বাড়িয়ে দেওয়া হয়। অনেকে এটা জানেও না যে এখানে অবৈধ লোকদেরকে দেশে যাওয়ার সুযোগ দিয়েছে, যারা মাঝরায় কাজ করে, বিভিন্ন দূর দূরান্ত মরুভূমিতে কাজ করে। আইনের প্রতি শ্রদ্ধা রেখে তাদেরকে যেন দেশে পাঠানোর যে উদ্যোগটা গ্রহণ করে তাদেরকে সেটা যেন করে। জল পরিবহন ছাড়াই জানি আমাদের বাংলাদেশিরা যা প্রবাসীরা যারা আছে তারা জানি ঠিকভাবে দেশে যেতে পারে। এই ধরনের সমস্যায় শঙ্কিত না হয়ে মামলা সংশ্লিষ্ট থানা অথবা কোর্টে আত্মসমর্পণ করলে দূতাবাস থেকে সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানিয়েছে সৌদি আরব দূতাবাসের শ্রম সচিব সারোয়ার আলম। একই সঙ্গে আইনি জটিলতায় থাকা অসংখ্য প্রবাসীদের সমস্যাগুলো আইনিভাবেই সমাধান করা হবে বলে আশ্বস্ত করেছেন তিনি। কোর্টে গেলে এদেরকে সহযোগিতা করা হবে, কোর্টে একটু চেক করে তারা তখন কোর্ট বলতে আবার তারা কোনো থানায় যেতে হবে, যে মামলা আছে মামলা শুরু হলে দূতাবাস সহযোগিতা করবে। সৌদি আরব থেকে সাধারণ ক্ষমার সুযোগে গত 4 মাসে বিভিন্ন দেশের প্রায় 3,11,000 অবৈধ অভিবাসী দেশে ফিরেছেন। 23 জুলাই এ সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হয়। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। মালয়েশিয়ায় গেল 1 জুলাই থেকে শুরু হওয়া অবৈধ অভিবাসী বিরোধী অভিযানে এ পর্যন্ত 5,065 জন শ্রমিক এবং 108 জন নিয়োগকর্তাকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। এর মধ্যে বাংলাদেশে রয়েছে অন্তত 1,520 জন। বুধবার দেশটির অভিবাসন কর্তৃপক্ষের মহাপরিচালক এক বিবৃতিতে জানায়, সারা দেশে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মালয়েশিয়ার অভিবাসন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়। ই-কার্ড নিবন্ধনের সময়সীমা পার হওয়ার পর থেকেই অবৈধ বিদেশি শ্রমিকদের গ্রেপ্তারের অভিযান শুরু করে দেশটির পুলিশ। চলমান এই অভিযানের কারণে চরম আতঙ্কে রয়েছে বৈধ কাগজহীন বিদেশি শ্রমিকরা। জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পূর্ণ করে নির্বাচন কমিশনকে দৃঢ়তার পরিচয় দিতে হবে, এমনটাই মনে করেন সুশীল সমাজের প্রতিনিধিরা। এক্ষেত্রে জনগণ এবং সব ধরনের রাজনৈতিক দলের আস্থা ফেরানোটাই এই মুহূর্তে কমিশনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন তারা। 31 জুলাই সংলাপে অংশ নিয়ে বিচক্ষণতা এবং দৃঢ়তার সঙ্গে কার্যক্রম চালিয়ে যেতে ইসির প্রতি বিভিন্ন পরামর্শ থাকবে বিশ্লেষকদের। বিস্তারিত বেলায়েত হুসাইনের রিপোর্টে। জাতীয় সংসদ নির্বাচনের বাকি যদিও আরো 1.5 বছর, কিন্তু এ নিয়ে এরই মধ্যে সরব হয়ে উঠেছে দেশের সব মহল। নির্বাচন কমিশন শুরু করেছে আইন সংস্কার, সীমানা পুনর্নির্ধারণ এবং ভোটার তালিকা হালনাগাদ সহ বেশ কিছু জরুরি কাজ। আর 31 জুলাই শুরু হবে সংলাপের প্রক্রিয়া। এদিন সংলাপে অংশ নেবেন দেশের 60 জন সুশীল সমাজ প্রতিনিধি। এই 60 জনের মধ্যে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন, অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য, ডক্টর শাহদিন মালিক, সুলতানা কামাল, রাশেদা কে চৌধুরী, ডক্টর আকবর আলী খান এবং অধ্যাপক আনোয়ার হোসেন সহ বেশ কয়েকজনের নাম আছে বলে জানা গেছে। সংলাপে অংশ নিয়ে নির্বাচন কমিশনকে সবার আস্থা অর্জনে সবচেয়ে বেশি মনোযোগী হওয়ার পরামর্শ থাকবে বিশ্লেষকদের পক্ষ থেকে। কোথায় কোথায় ঘাটতি আছে সেগুলো তো আমাদের চিহ্নিত করতে পারলে তাহলে সুষ্ঠু করার বিষয়টাও আরো এগোনো যেতে পারে। অন্যতম ঘাটতিটা অ্যাকচুয়ালি কারিগরি ঘাটতি না, সংকটটা মূলত হচ্ছে আস্থার জায়গায়। সমস্ত পলিটিক্যাল পার্টির আস্থা তার অর্জন করতে হবে। সুষ্ঠু একটা নির্বাচন করতে যা যা করা দরকার সমস্ত পদক্ষেপ নেবেন তারা। চ্যালেঞ্জটাই হচ্ছে নির্বাচন কমিশনকে নির্বাচন কমিশন হতে হবে। নিকট অতীতে নির্বাচন কমিশন ছিল না। যদি যথেষ্ট মেরুদণ্ডের পরিচয় দেয় তাহলে নির্বাচন কাঙ্ক্ষিত মানে হবে। এক্ষেত্রে সরকার, প্রশাসন এবং বিরোধী দলের দায়িত্বশীল আচরণের পাশাপাশি নির্বাচন কমিশনকে দৃঢ়তার পরিচয় দিতে হবে বলেও মনে করেন তারা। কথায় কথায় সরকারের বিরোধিতা করলে নির্বাচনের পরিবেশ সুষ্ঠু হবে না বা সমতল ক্রীড়াভূমিও তৈরি হবে না। প্রশাসন কি সরকারের মুখাপেক্ষী ভূমিকা পালন করবে না নিরপেক্ষ ভূমিকা পালন করবে? সরকার যদি ঐকান্তিক হয় যে সুষ্ঠু নির্বাচন হোক,
তাহলে হবে। এবছরের ডিসেম্বর মাসে রংপুর সিটি কর্পোরেশন এবং আগামী বছরের মাঝামাঝি আরো 5টি সিটির নির্বাচন হওয়ার কথা রয়েছে। বিশ্লেষকরা বলছেন এই নির্বাচনগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করার বাইরেও সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত থাকতে হবে আলাদাভাবে। স্থানীয় নির্বাচনে কে জিতছে এটার প্রভাব আমাদের দেশের জাতীয় নির্বাচনে আসে না, কারণ জাতীয় নির্বাচন ইজ ডিফারেন্ট বল গেম, এটা ডিফারেন্ট পাওয়ার। আস্থার সংকট কেটে গেছে কোনো একটা স্থানীয় সরকার নির্বাচনের ফলাফলের কারণে, এটা ভাবার তো কোনো অবকাশ নেই। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মতামতকেও গুরুত্ব দিতে হবে বলে নির্বাচন কমিশনের প্রতি পরামর্শ এই বিশ্লেষকদের। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। গণতান্ত্রিক এবং নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে সহায়ক সরকার ও নিরপেক্ষ নির্বাচনের দাবি আদায় করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার দুপুরে বরিশাল নগরীর আশ্বিনী কুমার টাউন হলে দক্ষিণ জেলা বিএনপির সদস্য সংগ্রহ অভিযান অনুষ্ঠানে তিনি কথা বলেন। আওয়ামী লীগ তো তত্ত্বাবধায়ক সরকার দাবি করেছিল, মনে আছে নিশ্চয়ই, 94 সালে। আজকে তাদের সুবিধার জন্য তারা সেই জায়গা থেকে সরে গিয়ে দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে চায়। আওয়ামী লীগ সহজে আপনাকে নিরপেক্ষ নির্বাচন করতে দেবে, আওয়ামী লীগ সহজে আপনাকে সহায়ক সরকারও দেবে না, আমাদের আদায় করে নিতে হবে। আদায় করার জন্য জনগণকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে নিয়মতান্ত্রিক উপায়ে আন্দোলনের মধ্য দিয়ে তাদেরকে বাধ্য করতে হবে। রাজধানীর পল্টন থানায় করা নাশকতার মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল, বিশেষ সহকারী শিমুল বিশ্বাস সহ বিএনপির 39 নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। মামলাটি আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা। এর মধ্য দিয়ে এ মামলার বিচার শুরু হলো। মামলার অপর আসামিরা হলেন খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট জয়নুল আবেদিন, বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মাহবুব উদ্দিন খোকন, অ্যাডভোকেট শিরিন আক্তার, সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া সহ অজ্ঞাতনামা অনেকে। মামলার নথি থেকে জানা যায় 2015 সালের 3রা ফেব্রুয়ারি রাত 8টার দিকে পল্টনের স্কাউট ভবনের সামনে একটি বাসে পেট্রোল বোমা মেরে পুড়িয়ে দেওয়া হয়। ওই ঘটনায় এএসআই জিয়াউল হক বাদী হয়ে পল্টন থানায় 39 জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। হজ যাত্রার তৃতীয় দিনে এসে সরকারিভাবে গমনোচ্ছুকদের লাগেজ না পাওয়া সহ নানা অব্যবস্থাপনার অভিযোগ উঠে এসেছে। তবে হজ ক্যাম্পের পরিচালকের দাবি, সুষ্ঠু ও সুন্দরভাবেই তাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে। সাদা ও শুভ্রতায় কল্যাণের পথে যাত্রা, গন্তব্য মহান আল্লাহ তাআলার ঘরে নিজেকে সঁপে দেয়া। হজযাত্রীদের পদচারণা এখন মুখর রাজধানীর আশকোনার হজ ক্যাম্প। বুধবার সারাদিনই নানা রকম প্রস্তুতি নিতে থাকেন হজে গমনোচ্ছরা। সৃষ্টিকর্তার কাছে হাজিরা দিতে নবীর দেশে যাত্রা, তবে সঙ্গে থাকছে পরিবার পরিজন আর দেশের প্রতি ভালোবাসা। এরামের কাপড় আসলে এটি পরলেই জীবিত মানুষটা মৃত হয়ে যায়, তো ওইরকম একটা ফিলিংস আমার ভিতরে এখন কাজ করতেছে। দেশের জন্য দোয়া করব, বাচ্চা কাচ্চার জন্য দোয়া করব, কাবা শরীফে যাব, মক্কা মদিনায় যাব, আমাদের বিরাট সৌভাগ্য। তবে সময় মতো ব্যাগ না পাওয়া, গাইডের অনুপস্থিতি সহ নানা অভিযোগ ছিল সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের। সরকার 45 জন হাজি মিলে একজনকে গাইডার দিছে, কিন্তু গাইডার আসেনি এখন পর্যন্ত। এই 3600 বা 4200 হাজি সাহেবদেরকে ব্যাগ সাপ্লাই দিতে পারতেছে না, কি কারণটা কি? কতক্ষণ আমরা এখানে দাঁড়া থাকবো আর কয়দিন আমরা আসবো সামান্য একটা ব্যাগের জন্য? এত নিম্নমানের ব্যাগ দিচ্ছে যে ব্যাগটা এখানে লাড়াচাড়া করতে খুলে যাচ্ছে। এই যদি অবস্থা হয়, আমার 2টা বাজে ফ্লাইট, আমি প্রস্তুতি কখন নিব? ভাবলাম যে সরকারের মাধ্যমে আমাদের খুব সুযোগ সুবিধা হবে, কিন্তু এখানে এসে দেখলাম যে আর পেরেশান বেশি। সময় মতো ব্যাগ না পাওয়ার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকেই দোষলেন ক্যাম্পের পরিচালক। ঠিকাদার যে সাপ্লাই দিচ্ছে, তার সাপ্লাই দিতে গতকালকের ব্যাগটা মানে আজকের ব্যাগটা সাপ্লাই দিতে তার একটু বিলম্ব হয়েছে। অবশ্যই ঠিকাদারের বিরুদ্ধে আমরা যেটা আইনানুগ ব্যবস্থা, বিধিসম্মত ব্যবস্থা সেটা নেওয়া হবে। চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় 4200 জন, বেসরকারিভাবে 1,22,998 জন হজযাত্রী হজ পালনের উদ্দেশ্যে দেশ ত্যাগ করবেন। তোহাকান তামিম, সময় সংবাদ, ঢাকা। জনগণের স্বার্থে খাল, নদী, পাহাড়, বন এবং জলাশয় সহ অন্যান্য প্রাকৃতিক সম্পদ রক্ষণাবেক্ষণে জেলা প্রশাসকদের হস্তক্ষেপ চেয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বুধবার সন্ধ্যায় বঙ্গভবনে জেলা প্রশাসক সম্মেলনে তিনি কথা বলেন। তিনি সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহযোগিতা করার আহ্বান জানান। ক্ষতিগ্রস্ত কৃষকরা যাতে তাদের
ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে পারে সেই ব্যাপারেও আপনাদেরকে সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। পাহাড় কাটা ও নদী থেকে অপরিকল্পিত বালি উত্তোলন বন্ধ করতে হবে। পানির প্রবাহ আদার অক্ষুণ্ণ রাখতে হবে। জীববৈচিত্র্য সংরক্ষণে সামাজিক বনায়ন, বন্যা নিয়ন্ত্রণ ও নিষ্কাশন, হাওর ও জলাভূমির উন্নয়ন ঘটাতে হবে। এটা করতে পারলেই উন্নয়ন হবে সুষম, জনমুখী ও দীর্ঘস্থায়ী। এবার বৃষ্টি বিলাস নিয়ে একটি প্রতিবেদন। আকাশের এক টুকরো কালো মেঘ দেখে হৃদয়ে উল্লাস জাগে না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। বৃষ্টির জলাধারার আবেদন তাই চিরন্তন। সজল বর্ষায় একদিকে যেমন প্রাণ পায় প্রকৃতি, অন্যদিকে হিংসা ভেদাভেদ ভুলে বৃষ্টি বিলাসে মেতে সবাই। মৌসুমী ময়ের রিপোর্ট, ছবি তুলেছেন রতন মজুমদার। আমি তখন ছিলেন মগন গহন ঘুমের ঘোরে, যখন বৃষ্টি নামলো। শ্রাবণের নবধারা জলে স্নান, হাতছানি দিয়ে ডাকা শৈশবের পিছু টান, তারপর মনে মনে গুনগুন করে ওঠা গান, হঠাৎই কাছে বা দূরে প্রিয়জনকে মনে করে জমিয়ে রাখা একগুচ্ছ অভিমান, অথবা এক মুঠো বৃষ্টিতে শুধুই শিহরণ। ইট কাঠ পাথরের এই ব্যস্ত নাগরিক জীবনে হঠাৎই বৃষ্টির পাঁচমিশালি রঙেই বর্ষা বিলাস। আমি তখন ছিলেন মগন গহন ঘুমের ঘোরে। শ্রাবণের জলধারায় শান্ত স্নিগ্ধ প্রকৃতি, মুগ্ধতার মানুষপটে বহুদূরের ভেসে আসা সুর, আর মন পবনের নাও ভাসিয়ে কবিতায় চলে বর্ষা বন্দনা। জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথুলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা, প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। প্রকৃতির অপরূপ বৃষ্টি সবসময় ভালো লাগে। প্রকৃতিতে যখন বৃষ্টি আসে এবং মানুষের সাথে বৃষ্টির যেন কেমন একটা নৈসর্গিক সম্পর্ক। বৃষ্টি আসলে আসলে শৈশবের কথা মনে পড়ে যায়, যখন মানে গ্রামের বাড়িতে আমরা যখন থাকতাম, বা বন্ধুরা ভাইরা মিলে সবাই মিলে আমরা ফুটবল খেলতে যেতাম মাঠে, সারাদিন বৃষ্টির পানিতে জল খেলি, তারপর সন্ধ্যা যদি বিকেলে বাড়িতে আসে মার বকুনি খাওয়া। আমরা যারা তরুণ আছি তাদের কাছে বৃষ্টির দিনটা একটু বেশি আবেগী, আমাদের কাছের মানুষকে কাছে পাওয়ার জন্য বা প্রিয় মানুষগুলোকে কাছে পাওয়ার জন্য। ঝুম বৃষ্টির সঙ্গে গরম খিচুড়ি, বৃষ্টির আবেদনকে বাড়িয়ে দেয় বহুগুণ। বাদ যায় না আড্ডা, গল্প, খুনসুটি। বৃষ্টির সাথে হচ্ছে খিচুড়ির একটা রিলেশন অনেক ভালো যায়। আর খাবারের মধ্যে বলতে গেলে বলা যায় যে বৃষ্টির দিনে খিচুড়িটা অনেক বেশি পপুলার। বৃষ্টির মধ্যে ভিজে ভিজে খিচুড়ি খাওয়ার মধ্যে একটা অন্যরকম মজা আছে। বর্ষার নবধারা জলে ধুয়ে যাক পৃথিবীর সকল অকল্যাণ, শান্তির বাড়িধারায় পূর্ণ হোক শুষ্ক হৃদয়, এমনটাই প্রত্যাশা সবার। মৌসুমী মৌ, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মুষলধার বৃষ্টিতে নগর জুড়ে জলজট এবং যানজটে দুর্ভোগ, আগামী বছর থেকে থাকবে না এমন জলজট বললেন স্থানীয় সরকার মন্ত্রী। বৃষ্টিতে টানা চতুর্থ দিনের মতো তলিয়ে দেশের বড় ভোগ্যপণ্যের বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ, ফেনীর বন্যা পরিস্থিতির অবনতি। নির্বাচন কমিশনের জন্য আস্থা ফেরানোই বড় চ্যালেঞ্জ, মত বিশ্লেষকদের। সংলাপে বিচক্ষণতা, দৃঢ়তার পরিচয় দেওয়ার পরামর্শ। সরকারিভাবে হজে যাওয়ার ক্ষেত্রে নানা অব্যবস্থাপনার অভিযোগ, অস্বীকার ক্যাম্প পরিচালকের। এবং হবিগঞ্জের বাহুবলে 4 শিশু হত্যার দায়ে 3 জনের ফাঁসি, প্রধান আসামি খালাস। নারায়ণগঞ্জের 7 খুন মামলার রায় 13 আগস্ট। এ ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিঙ্ক পৌরবী নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 162 নম্বর। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 162 নম্বরে। সঙ্গেই থাকুন সময়।